ড্যাশবোর্ড। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে আপনার এখানে সব কাজ করতে পারবেন, অপশনগুলো এখানে প্রত্যেকটা অপশনে এক একটা কাজ আছে, বুঝছেন? এখন যদি হ্যাঁ, আপনি উপরেরটা যে কোনো একটাতে চলে যান, কোনটা এই সাইডে? যে কোনো একটা উপরে হোমে যান, না হলে আপনার পোস্টে যান, হ্যাঁ অল পোস্টে চলে যান, যে কোনো একটা ফাংশন ওপেন করেন। এটা কিসের এটা? তো এটা স্যার দেখতেছে। ও, দেখতেছি স্যার। আচ্ছা স্যার চলে আসছে, ক্লোজ করেন এখন। তাহলে ক্লোজ করে দিই। আচ্ছা, তো আমরা কি নিয়ে ডিসকাস করতেছিলাম? স্যার পিএইচপি। পিএইচপি। আচ্ছা, তো পিএইচপি, তো পিএইচপি যেটা বললাম, তো পিএইচপি মূলত হচ্ছে আমাদের এই যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? এই যেগুলো যেগুলো থিওরি বলতেছে এগুলো লিখে রাখেন। খাতা কলম রেডি সবার? জি স্যার, জি স্যার। আরেকবার বলেন স্যার, হ্যাঁ, আরেকবার বলেন তো স্যার। পিএইচপি যেমন পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড। তো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। আচ্ছা, পিএইচপি আমরা কেন ব্যবহার করি? মানে একটা ওয়েব বেসড, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, বা একটা ওয়েবসাইট থেকে, আচ্ছা সরি, এভাবে লিখতে পারেন যে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য পিএইচপি ব্যবহার করা হয়। লিখে রাখেন। কি লিখবেন? একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য হ্যাঁ, পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তাহলে পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য পিএইচপি ইউজ করা হয়। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে যে ওয়েবসাইট কত প্রকার? কারো জানা আছে? দুই প্রকার মনে হয় স্যার, একটা হচ্ছে স্ট্যাটিক একটা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, তাহলে ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। এটাও লিখে রাখেন। স্যার কারেন্ট ছিল না স্যার, আমি স্যার এখন জয়েন করলাম, শৈল না প্রেজেন্ট দিয়েন স্যার। ওকে। আচ্ছা, ওয়েবসাইট কত প্রকার? দুই প্রকার, কি কি? স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক, ডাইনামিক। তো আসুন জানি যে স্ট্যাটিক কোনটা। স্ট্যাটিক হচ্ছে আমরা যে টেমপ্লেট গুলো তৈরি করি বুটস্ট্র্যাপ বা HTML CSS দিয়ে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করি না, আমরা যে ওয়েবসাইটের লেআউট তৈরি করি, আর এগুলো কি চেঞ্জ করা যায়? এটা কারা চেঞ্জ করতে পারবে? যে ডিজাইনার, যে ওয়েব ডিজাইনার, এই ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে? না স্যার। মানে নন কোডাররা কি চেঞ্জ করতে পারবে? যারা কোডিং এর সাথে সম্পর্কই নেই তারা কি চেঞ্জ করতে পারবে? না স্যার, পারবে না। তারা পারবে না। এটা শুধুমাত্র একটা কমিউনিটির জন্য, যে যারা ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার, তারাই শুধুমাত্র এটা কাস্টমাইজ করতে পারবে। কিন্তু এখানে কাস্টমাইজেশন বলা হয়নি, এখানে বলা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে কন্ট্রোল করা, যে আপনি যে একটা লেআউট কন্ট্রোল করবেন, তো সেটাকে বলা হচ্ছে ডাইনামিক। তো কন্ট্রোল করার জন্য যেটা উইথাউট কন্ট্রোল সেটাকে বলা হয় স্ট্যাটিক, মানে যেটা চেঞ্জ করা যায় না, যেটা ফিক্স থাকে, মানে চেঞ্জ করা যায় না, ফিক্স, মানে যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। একটা ডিজাইন কি কন্ট্রোল করা যায়? না কন্ট্রোল স্যার। করা এক জিনিস, কাস্টমাইজেশন আরেক জিনিস। আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি তাহলে এটা হচ্ছে কাস্টমাইজেশন, আর একটা হচ্ছে কন্ট্রোল করা। কন্ট্রোল করা মানে কি? মানে এক জায়গা থেকে আরেক জায়গাটাকে কন্ট্রোল করা, যেমন রিমোট, নাকি? যেমন রিমোট, রিমোট দিয়ে কি চ্যানেল কন্ট্রোল করতে পারি? ভলিউম কন্ট্রোল করতে পারি? জি স্যার। ঠিক। এই রিমোটটাকে বলা হচ্ছে ডাইনামিক। যে আমার টিভিটা ডাইনামিক, যেগুলো রিমোট ছাড়া টিভি সেগুলো সেগুলো কি স্ট্যাটিক। বুঝছি? জি স্যার। তো সেই জন্য যেটা আমরা HTML CSS বা বুটস্ট্র্যাপ দিয়ে যে লেআউট গুলো তৈরি করি সেগুলোকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। কি ওয়েবসাইট?
স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট। আর পিএইচপি দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সেগুলোকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়, বা যেটা কন্ট্রোল করা যায়। ওই আমরা দেখতেছি না ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে কিছু আমি কিছু টাইপ করতেছি, ফ্রন্ট এন্ডে শো করতেছে, ব্যাক এন্ডে ডিলিট করতেছি, ফ্রন্ট এন্ড থেকে ডিলিট হয়ে যাচ্ছে, ব্যাক এন্ড থেকে কিছু চেঞ্জ করতেছি, ফ্রন্ট এন্ড থেকে, মানে ওই পুরো একটা ফ্রন্ট এন্ড পার্টটাকে ব্যাক এন্ড থেকে কন্ট্রোল করতে পারতেছি। পারতেছি স্যার। পারতেছি, তো সেটাই হচ্ছে ডাইনামিক। এটাকে বলা হয় ডাইনামিক কনসেপ্ট, মানে একটা ওয়েবসাইট আপনার ডাইনামিক, আপনি কন্ট্রোল করতে পারছেন। সেই জন্য বললাম ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে ফিক্স, যেটা কন্ট্রোল করা যায় না, আর ডাইনামিক হচ্ছে যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, তো কি কি কোশ্চেন দেখাইলাম বলো তো? পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ। ইফেক্টিভ না, স্ক্রিপ্টিভ, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। ও স্ক্রিপ্ট। আচ্ছা, স্ক্রিপ্ট মানে কি জানেন? এটা বলছিলাম জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, স্ক্রিপ্টের ডেফিনিশন বলছিলাম, মনে আছে কারো? বের করে স্যার। মনে নাই স্যার। মনে নাই? কাউ জাভাস্ক্রিপ্ট যেমন সার্ভার স্যার, সাইড তো স্ক্রিপ্টিং বলছি। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষার ভিতরে অন্য ভাষা প্রয়োগ করা হয়, অর্থাৎ এক ভাষার ভিতরে অন্য ভাষা যে প্রয়োগ করা হয়। ভাষা না, ইংলিশ ব্যবহার করলে ভালো, যে একটা ল্যাঙ্গুয়েজের পরে ল্যাঙ্গুয়েজের ভিতরে, ইউজ করা, এটা হ্যাঁ বেটার। একটা দেখেন, ল্যাঙ্গুয়েজ, জি স্যার, ল্যাঙ্গুয়েজের ভিতরে অন্য ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করা, ইউজ করা, এগুলো হচ্ছে আপনার স্ক্রিপ্টিং। এগুলো কি বলা হচ্ছে? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর সার্ভার হচ্ছে সার্ভার সাইড, মানে হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ সার্ভার ছাড়া রান করবে না। যেমন জাভাস্ক্রিপ্ট আমরা ডাইরেক্ট ব্রাউজারে রান করতে পারি, কিন্তু এই যে জ্যাম সার্ভার, ওয়ার্ডপ্রেস দেখতেছেন না, সার্ভার চালু না থাকলে রান করে? না স্যার। এটাও তো পিএইচপি এর একটা সিএমএস, মানে পিএইচপি এর একটা ফ্রেম, মানে সিএমএস। তো এই কারণে আপনার পিএইচপি রান করার জন্য কি লাগবে? সার্ভার। আর পিএইচপি তে যেমন, যেটা আগেও বলছিলাম আবারও বলি, যেমন সি প্রোগ্রামিং এ দেখবেন যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। যেমন আপনি বাংলার মধ্যে কয়েকটা ওয়ার্ড ইংলিশ চালায় নিয়ে দিতে পারবেন, কিন্তু ইংলিশের মধ্যে কয়েকটা বাংলা ওয়ার্ড চালায় নিয়ে নিতে পারবেন? না স্যার, পারা যাবে না। পারবেন না। যদি এইভাবে বলেন আমি হই স্টুডেন্ট, তাহলে চলবে? যদি এইভাবে বলেন আই এম ছাত্র, চলবে? না স্যার। চলবে না। তো এটা হচ্ছে সি প্রোগ্রামিং, মানে যেটা স্ক্রিপ্টিং, মানে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেকটা ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করা যায়, ইউজ করা যায়, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ যেটা আছে যেটার মধ্যে কোনো এক্সট্রা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন না। এই কারণে এটাকে স্ক্রিপ্টিং বলা হয়। কি বলা হয়? স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো কি কি কোশ্চেন লাগাইলাম বলেন তো? তারপর স্যার একটা বললেন যে ওই যে একটা ওয়েবসাইটকে ডায়নামিক করার জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ওয়েবসাইট দুই প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক। আচ্ছা স্ট্যাটিক ওয়েবসাইট হলো যেটা ফিক্স থাকবে, আচ্ছা, আর ডাইনামিক হলো যেটা কন্ট্রোল করা যায়। যেটা কন্ট্রোল করা যায়। ওকে, তারপর আচ্ছা, আচ্ছা, তারপর তারপর নেক্সট স্যার আসি আমরা PHP দিয়ে যে- আচ্ছা, নেক্সট আসি যে আমরা পিএইচপি কেন ব্যবহার করব। নেক্সট কোশ্চেন কি? PHP আমরা কেন ব্যবহার করব? আমরা পিএইচপি কেন ব্যবহার করব? তো পিএইচপি এই কারণে ব্যবহার করব কারণ পিএইচপি ব্যবহার করার মাধ্যমে, বা পিএইচপি কেন ইউজ করা হয়, পিএইচপি দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, বা একটা ওয়েবসাইটটাকে ডাইনামিক করতে পারি। তাহলে এইভাবে লেখা রাখেন, একটা ওয়েবসাইটে ডাইনামিক করার জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এইভাবে লিখে রাখেন। জি স্যার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় মাথা থেকে মাথা থেকে বের হয়ে গেল, সেটা এখন যেটা, মানে সেটা 1 নম্বর কোশ্চেন, মানে যেটা লিখতেছি এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। কোনটা স্যার? ওই যে একটা টেক্সট লেখছে, এটা লিখে রাখেন, এটা হচ্ছে পিএইচপি এর ফুল ফর্ম। মানে পিএইচপি এর একটা ফুল ফর্ম আছে না, যেমন সিএসএস আছে ক্যাসকেডিং স্টাইল শীট,
স্যার হাইপারটেক্সট প্রি প্রসেসর স্যার। PHP এর ফুল ফর্ম হচ্ছে এটা, হাইপারটেক্সট প্রি প্রসেসর। মানে এটা আগে বলা উচিত ছিল, তো যাই হোক এখন বলে দিলাম। তাহলে PHP এর ফুল ফর্মটা কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর। হ্যাঁ, স্যার এটা তো পিএইচপি সাথে যেরকম সিএসএস ক্যাসকেডিং সিএসএস পিএইচপি সাথে স্যার ওইভাবে তো মিলে না আগে পরে। আচ্ছা এটা আগে মিলতো, মানে অনেক আগে যখন আমরা শিখতাম তখন এটা এরকম ছিল। আগে ছিল এরকম, আগে এটাকে এটা বলা হতো আমরা যখন স্টার্টিং করছিলাম। হ্যাঁ, পার্সোনাল হোম পেজ, কিন্তু এটা এখন হাইপারটেক্সট প্রি প্রসেসর। এখন কেন করছে, যে করছে তাকে জিজ্ঞেস করা, আমি জানি না, কিন্তু এটা ফুল ফর্ম এটা। এখন 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 মনে করেন এই কোশ্চেন হবে এরকম, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার নাম আমিরুল মোমিন কেন, স্যার অর্থবহ একটা নাম রাখছে। রাখছে ওই তো, তারা যারা রাখছে তারা দিয়ে দিছে, যারা বানাইছে তারা নাম দিয়ে দিছে, যে আগে ছিল পার্সোনাল হোম পেজ এখন দিয়ে দিছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করেন এই প্রজেক্টের নাম এলইডিপি কেন রাখা হয়েছে, এখন কেন রাখা হয়েছে আমি জানি না, অন্য কোনো নাম রাখতে পারতো। আর আমার নাম ফয়সাল কেন, তো ভাই রাখছে, আমার মা বাবাকে জিজ্ঞেস করেন। বুঝতে পারছে, এটার কোনো অ্যানসার নাই। যে হাইপারটেক্সট প্রি প্রসেসর উল্টা, আমি জানি উল্টা, কিন্তু রাখছে, এখন যার মন চাইছে রাখছে। এখন কালকে যদি এরা বলে দেয় যে অন্য কোনো নাম চেঞ্জ করে দেয়, যে হাইপারটেক্সট মার্কআপ, এটার ফুল ফর্ম হচ্ছে পিএইচপি, আমার কিছু করার আছে না স্যার, যেটা করার নাই, তো এইটাই। এটা মনে রাখবেন যে পিএইচপি এর ফুল ফর্মটা কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর। হাইপারটেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, নেক্সট আসি। তাহলে পিএইচপি এর ফুল ফর্ম এটা এক নম্বরে থাকবে, যেটা ফুল ফর্ম আগে, তারপর সার্ভার কেন বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা আমরা একটা ওয়েবসাইট ডাইনামিক করার কাজে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। কি করার কাজে? ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। আর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বলতে এমন বোঝায় না যে এটাই সবার উপরে। কি বললাম? যতগুলো পপুলার তার মধ্যে এটা একটা স্যার। জি স্যার। যদি আমি এমন বলি যে এলইডিপির মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তার মধ্যে আলী হায়দার একজন, তার মানে কি বোঝায়? অনেকজন ভালো স্টুডেন্ট আছে, তার মধ্যে স্যার আলী হায়দার একজন। তার মানে কি এটা কি এলইডিপির মধ্যে সবচেয়ে টপ স্টুডেন্ট আলী হায়দার? না স্যার। আমার কথা মানে বুঝছেন? PHP হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, মানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ যে জনপ্রিয় আছে, সেই জনপ্রিয়ের মধ্যে একটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? PHP। বুঝছি। আচ্ছা, তো এখন কি কি ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আমরা জানি যে একটা ওয়েব ডেভেলপমেন্ট, মানে এই ডাইনামিক একটা ওয়েবসাইট যখন ডাইনামিক হয়ে যায় সেটাকে বলা হয় ডেভেলপমেন্ট। কি বলা হয়? ডেভেলপমেন্ট স্যার। মানে একটা ডাইনামিক ওয়েবসাইটটাকে বলা হয় ডেভেলপমেন্ট। কি বলা হয়? ডেভেলপমেন্ট। আর একজন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে তাকে বলা হয় ডেভেলপার। বুঝছি? তাহলে স্যার স্ট্যাটিক যেটা হচ্ছে ওইটাকে আমরা তাহলে ডিজাইনার, এবং ওটা ওয়েব পেজ ডিজাইন বলতে পারতেছি স্যার। ওকে স্যার। আপনারা এখন বর্তমানে ডিজাইনার আছেন, এখন ডিজাইনার থেকে ডেভেলপমেন্টে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে। আর যেটা বললাম যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, তো আমরা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট অনেক সিস্টেম দিয়ে করা যায়। কি দিয়ে করা যায়? অনেক সিস্টেম আছে, যেমন পিএইচপি বাদ দিলাম, তো আবার বলতেছি, হয়তো যদি রিপিট করে থাকি আবার বলি। একটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা শুধু পিএইচপি না, ASP.NET এটাও একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মাইক্রোসফটের আন্ডারে, এটা দিয়েও আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। তারপর আপনার আছে জাভা, এটা দিয়েও ওয়েবসাইট, জাভা স্ক্রিপ্ট না, জাভা, এটা দিয়েও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। আরেকটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি Node.js, এটা দিয়েও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। আরেকটা আছে Vue.js, এটা দিয়েও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। একটা আছে React.js, হ্যাঁ, এটা দিয়েও ডেভেলপমেন্ট করা যায়।
একটা হচ্ছে পাইথন, এটা দিয়েও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। আর একটা হচ্ছে আপনার রুবি উইথ রেলস, এটা দিয়েও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। আর একটা হচ্ছে পার্ল, এটা দিয়েও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। তাহলে এই মানে অনেক সিস্টেম আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার, কিন্তু সবগুলোর মধ্যে সবই বেটার, সবই তার তার জায়গা থেকে বেটার। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে, মানে ভালো না, মানে পপুলারের মধ্যে একটা পপুলার হচ্ছে যেটা ইজি, ইউজার ফ্রেন্ডলি। কারণ ASP.NET থেকে ওয়েব ডেভেলপমেন্ট করা খুব ইজি না, এই জিনিসটা মনে রাখবেন। কি বললাম? ডেভেলপমেন্ট করাটা স্যার পিএইচপি দিয়ে easy একটু না। বেটার, ইজি আর কি স্যার, অন্যগুলা দিয়ে একটু কঠিন, ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে পিএইচপি তে একটা কি ইউজার ফ্রেন্ডলি, মানে একটু ইজিলি ধরা যায়। এই কারণে মানে আপনার যদি জনসংখ্যার পপুলেশনের দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে পিএইচপি ইউজার্স আর একটু বেশি, মানে ইউজেসটা। কারণ এটা কি একটু ইউজার ফ্রেন্ডলি, এটা ইজিলি করা যায়, এগুলো রিসোর্স অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ইউটিউবে দেখবেন যে পিএইচপি টিউটোরিয়াল বেশি। আপনি যদি পাইথন দিয়ে সার্চ করবেন দেখবেন যে এটা টিউটোরিয়াল তেমন নাই, কিন্তু যদি পিএইচপি দিয়ে সার্চ করবেন দেখবেন যে 70-80% সব ম্যাক্সিমাম কিসের টিউটোরিয়াল, পিএইচপির উপরে স্যার। পিএইচপির উপরে টিউটোরিয়াল। তো তো আমরা সবগুলো ল্যাঙ্গুয়েজ আমাদের পক্ষে শেখা সম্ভব না। সম্ভব না স্যার, যে কোনো একটা দিয়েই তো কাজটা যেকোনো করা একটা যাবে, দিয়ে। তাহলে একটা শিখলে হবে। তো আপনার যেন আমরা কয়টা ল্যাঙ্গুয়েজ জানি, হয় বাংলা জানি, ইংলিশ জানি, আর খুব বেশি হলে যারা মুসলিম কমিউনিটি তারা আরবি পড়তে আর বলতে তো জানে না, পড়তে পারে, ঠিক আছে। আর যারা হিন্দু কমিউনিটি তারা হয়তো সংস্কৃত পড়ে নাকি। তো এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ, এছাড়া বাইরের এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ কোনো পারি না, ম্যাক্সিমাম 3টা, মানে জেনারেলের মাধ্যমে। কিন্তু আমরা তো এইভাবেই প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সব ল্যাঙ্গুয়েজ তো শেখা সম্ভব না, তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আগাবো। তো এই জন্য আমরা এখান থেকে মানে এই কোর্সে আমরা কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব? পিএইচপি স্যার। পিএইচপি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর দিকে আসতেছে, কিন্তু ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপমেন্টের আগে আমার একটা পিএইচপি ফান্ডামেন্টাল কনসেপ্ট দরকার, যেভাবে জাভাস্ক্রিপ্টে করাইছিলাম না। স্যার জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট দিয়ে দেন একটা বড় প্রজেক্টে গেছিলাম, তো এখানেও সেম একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট দিব। ফান্ডামেন্টাল কনসেপ্টের পর একটা বড় প্রজেক্টের দিকে আমরা মুভ করব। আচ্ছা, তো ঠিক সেম, তাহলে পিএইচপি আমরা এইভাবে আগাবো। তো শনিবার থেকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল আছে, একটু থিওরিটা কমপ্লিট করাই। আচ্ছা, তাহলে পিএইচপি তে আমরা কি কি শিখবো? আর কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে এরকম যে পিএইচপির শেষ নাই, কি নাই? শেষ নাই স্যার, অনেক বিস্তৃত একটা ল্যাঙ্গুয়েজ, মানে অনেক ডিপার একটা ল্যাঙ্গুয়েজ, মানে এটা তো ভার্সন এখন 9 সামনে চলে আসবে। আমরা পিএইচপি 4 ভার্সন শিখবো। কত ভার্সন? 4। আমরা পিএইচপি 4.0। আর পিএইচপি এরও কিছু কনসেপ্ট আছে। কনসেপ্ট হচ্ছে এরকম যে ভার্সন ওয়াইজ পিএইচপি কে বলা হয়। যেমন আমি টেক্সট করে দিচ্ছি, এগুলো লেখা রাখেন, এগুলো ইম্পর্টেন্ট। দেন পিএইচপি 4.0 এটাকে বলা হয় র পিএইচপি, এ লিখে দিচ্ছি, এগুলো লিখে রাখেন। তারপর আচ্ছা, পিএইচপি 4 কে আমরা কি বলি? র পিএইচপি। র পিএইচপি। আর পিএইচপি 5 কে কি বলি? অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। আর পিএইচপি 7 কেও অবজেক্ট ওরিয়েন্টেড, আর পিএইচপি 9 যে চলতেছে সেটাও অবজেক্ট ওরিয়েন্টেড। মানে বাদ বাকি যা আছে সব অবজেক্ট ওরিয়েন্টেড, কিন্তু যেটা স্টার্টিং সেটাকে কি বলা হয়? র পিএইচপি। এটা স্যার র পিএইচপি। তো আমরা কি শিখতেছি? র পিএইচপিটা শিখবো স্যার। তো ওই সেম, এমন না যে আপনি র পিএইচপি 4 জানলে আপনি 5 পারবেন না, এরকম কোনো কথা না। এটার মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে র পিএইচপি মানে হচ্ছে আপনার ফাংশনাল। কি র পিএইচপি কে ফাংশনাল বলা হয়। ফাংশনাল মানে এখানে কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো আছে। আর অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি হচ্ছে মানে ক্লাস কল করে, মানে একটু সাজানো গোছানো ওয়েতে, মানে ওরিয়েন্টেশন, মানে আপনার
সরি আমি উল্টা বলছি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কে ফাংশনাল বলা হয়, একটু কেটে রাখেন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কে কি বলা হয়? ফাংশনাল স্যার। ফাংশনাল। আর র পিএইচপি কে বলা হয় ফান্ডামেন্টাল। মনে রাখবেন দুইটার মধ্যে পার্থক্য, একটা ফাংশনাল আর একটা ফান্ডামেন্টাল। লেখা রাখেন, ইম্পর্টেন্ট জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কে ফাংশনাল বলা হয়। হ্যাঁ, আরেকটা কি স্যার? আর র পিএইচপি যেটা 4.0 সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল। র পিএইচপি, ওই আমি টেক্সট লিখে দিয়েছি, ওটা দেখেন। আচ্ছা, তো পিএইচপি যেটা আছে, যেটা বলতে চাচ্ছিলাম যে পিএইচপি যদি আমি কত বছর, যদি 2 বছরে শিখি, আর পিএইচপি তো শেষ নাই, তাহলে আমরা কি করব বলেন তো একজন? স্যার পিএইচপির যে কোনো একটা ভার্সন স্যার, যেগুলো লেটেস্টের দিকে স্যার, এটা একটা ভালো করে মোটামুটি যেগুলো আমাদের কাজে লাগবে স্যার, এই বিষয়গুলো যদি জানে নিতে পারি তাহলেই স্যার হয়ে যাবে। স্যার পিএসপি এর মধ্যে যতগুলো আমাদের লাগে মানে অতগুলাই শিখবো, মানে যেগুলো বেশি কি যতগুলা যে ক্যাটাগরিগুলো স্যার আমাদের বিশেষ মানে ডেভেলপ করলে আমরা সাধারণত ডেভেলপার কাজটা করতে পারবো। মানে আমরা ওই পর্যন্ত শিখবো যতটুকু শিখলে আমার অ্যাটলিস্ট একটা মানে একটা কাজ করতে পারি, নাকি একটা প্রজেক্ট যাতে ডেভেলপ করতে পারি, অতটুকু আপাতত শিখি, আস্তে আস্তে স্কিল ডেভেলপ করবো, নাকি? স্যার এটাই তো কনসেপ্ট আমাদের, নাকি একবারে শিখে শেষ হয়ে যাব তারপর শুরু করব? না স্যার, ফার্স্টলি আমরা স্যার কিছু করার জন্য কিছু করতে পারি এরকম শিখবো, তারপর সেই স্কিল ডেভেলপ করবো আস্তে আস্তে। তো কিছু করার জন্য আমাকে আগে ফান্ডামেন্টাল গুলো শিখতে হবে, যেটা জাভাস্ক্রিপ্টে শিখছি, নাকি? তো যখন জাভাস্ক্রিপ্টে শিখছি, তারপর যে কোয়েরি একটু প্র্যাকটিস করে দেন আমরা একটা প্রজেক্ট করতে পেরেছি, নাকি পারি নাই? পারছি স্যার। পারছি স্যার। তাহলে এটাই আমাদের ব্যাকএন্ড পার্ট মনে করেন মোটামুটি শুরু। তো এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, একটু বুঝতে হবে, কারণ এখন প্রোগ্রামিং এ হয়তো মাথার উপর দেওয়া যাবে, আর ম্যাথমেটিক্সও বুঝিনি, মানে ম্যাথমেটিক্স টাইপের সূত্র মানে বুঝলে ভালো লাগবে, না বুঝলে মজা পাবেন না। কিন্তু মজা পাবেন প্রজেক্ট ওয়াইজ যখন করবেন, একটা প্রজেক্ট যখন ডেভেলপ করবেন নিজে, দেখবেন যে সেই রকম মজা লাগবে, আর একটা কনফিডেন্স লেভেল আসবে, মনে হবে যে দুনিয়াটা এখন উল্টাইতে পারবো, এরকম কনফিডেন্স ফিল হবে। জি স্যার। তো দেখ, দুনিয়াটা উল্টানোর দরকার নাই, আপাতত জাস্ট ক্যারিয়ার ফোকাস করলেই হবে। কিন্তু যেটা বললাম যে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার কে, যে ইনকামও করে পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্টও করে, আর একজন ফেলিয়ার ফ্রিল্যান্সার কে, যে শুধু একটা বিষয়, যে এটা যে শুরু হইলে আর শেষ হবে না। যেন ওই যে শুনছিলেন না, ওই যে কিসের একটা কাহিনী আছিল, যে একটা স্বর্ণের ডিম দিত না একটা মুরগি, না কি জানি, মনে আছে? জি স্যার, হাঁস স্যার, সোনার ডিম পার হাঁস। আচ্ছা একটু বলেন না ডিটেলস কাহিনীটা, আমি শুনি। স্যার একটা কৃষকের স্যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল স্যার, প্রতিদিন একটা করে ডিম পারতো, আর কৃষক সেই ডিম বিক্রি করে মোটামুটি ভালোই চলতেছিল। বাট সে একদিন চিন্তা করলো যে হাঁসের পেটে তো অনেক ডিম, আমি যদি হাঁসটাকে জবাই করে ডিমগুলো বের করি তাহলে আমি রাতারাতি আর কি অনেক বড় লোক হয়ে যাবো আর কি, বিষয়টা এরকম ছিল। আচ্ছা, মানে সে পরে তখন সে হাঁসটাকে জবাই করলো, আর সে স্যার কোনো ডিম পেলো না, আর সে আস্তে আস্তে দরিদ্র হতে শুরু করলো, এই অবস্থা। তো এখানে তো এটার সাথে আমরা কি শিখতে পারছি? এটার সাথে শিখতে পারছি যে মনে করেন যে এই বিষয়ে শর্টকাট নাই, যে আপনি রাতারাতি ওই যে যেটা আছে না, আমরা দেখি যে $1,00,000 একজন ইনকাম করতেছে, আমিও $1,00,000 ইনকাম করব। তো যে $1,00,000 ইনকাম করতেছে সে নিজেও শুরু করছে না? জি স্যার, সাকসেসের রাস্তাটা স্যার সবসময় ইজি হয় না স্যার, একটু লেন্থলি হয় আর একটু কঠিন হয়। ইজি হয় কিন্তু করে নিতে হয়। সাকসেসের রাস্তাটা ইজি হয় আসলে, কিন্তু এটা আমরা ওটা স্যার দাঁড়িয়ে নাই স্যার। আমরা যেহেতু মনে করেন যে একটা নতুন রাস্তায় যাওয়ার, আমরা যদি একটা কোনো ধরেন একটা ইন্টারভিউতে গেলেন কোনো কোম্পানিতে, তো প্রথমে না হইলেও 10 জন লোককে জিজ্ঞাবেন, ভাই এই গলিটা কোথায়, ওইটা কোথায়, ওইটা কোথায়, নাকি? জি স্যার। তো প্রথমবার খুব একটু কষ্ট লাগবে, গিয়ে খুঁজতে মনে হবে যে অনেক দূর,
কিন্তু যখন ওই কোম্পানিতে ডেইলি যাওয়া শুরু করবেন কি মনে হবে? তখন তো ইজি হয়ে যাবে স্যার, তখন easy হয়ে সবকিছু যাবে। জানা থাকবে। তো সবকিছু তোই আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এটার জন্য একটু সিস্টেম আর একটু কনসেপ্ট নিয়ে আগাইতে হবে। যেমন কি করবেন, যেমন কনসেপ্ট হবে যেটা বললাম, যে একটা টপিক শিখছেন, যদি ওই টপিকে মনে হচ্ছে যে না এখন আমি কাজ করতে পারবো, তাহলে নেমে যান। ওইটা যতটুকু শিখছেন ওইটা দিয়ে আপনি কাজ আনার চেষ্টা করেন, কাজ করার চেষ্টা করেন। পাশাপাশি রাত্রে নিজের একটু স্কিল যাতে ডেভেলপ করতে চান। কারণ একজন ফ্রিল্যান্সারকে ধরেন আপনি কাজ করা শুরু করলেন ডিজাইনের, সেরকম প্রথম প্রথম দেখবেন এমনও দিন হবে যে 4-5টা ক্লায়েন্ট একসাথে নক দিছে। ওই যে মানুষের কাছে এক সময় হয় না যে যে হোক স্টুডেন্ট হোক এই হোক, এমন একটা সময় আসে দেখা যায় যে চারদিক থেকে শুধু টাকা আর টাকা আসতেছে বিভিন্ন ওয়ে থেকে, কিন্তু এমন সময় এমনও হয় যে পকেটে টাকাও থাকে না। তো এরকম সিচুয়েশন মানুষ যায়। তো তো দেখা যাবে যে কোনো সময় এমন গেছে যে আপনার কাছে ক্লায়েন্ট আর ক্লায়েন্ট, আপনি সময় দিতে পারতেছেন না, না করে দিচ্ছেন, আর পরে একটা ক্লায়েন্টও খুঁজে পাবেন না, এই সময়ও আসবে। কিন্তু আহ, যেটা করবেন, ডিজাইন ফেলিয়ার কারা, যে যারা মনে করে ঠিক আছে এই যে ক্লায়েন্ট পাওয়া শুরু করতেছে এটা আর শেষ হবে না। তো এতে কি হবে? এতে হবে যে আপনার আর শিখার প্রতি জোর দিবেন না, আস্তে আস্তে এটাও ভ্যানিশ হয়ে যাবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, একজন ডেভেলপার ডিজাইনের চাহিদা ফিল আপ করতে পারে। কি বললাম? ডেভেলপার স্যার ডিজাইনের যে ইয়াটা গ্যাপটা সেটা পূরণ করতে পারবে, কিন্তু একজন ডিজাইনার কখনো ডেভেলপারের স্থানটা দখল করতে পারবে স্থান না। দখল করে। এখন একটা ক্লায়েন্ট চাইলো, এখন মানুষ যে আজকাল জব দেয়, তো এই জন্য ডেভেলপার খোঁজে। কারণ কি, জানে যে ডেভেলপারকে দিয়ে আমি ডিজাইন করাইতে পারবো, কিন্তু ডিজাইনকে দিয়ে ডেভেলপ করাইতে পারবো না। তো এই জন্য আজকাল মানুষ এরকম হয়ে গেছে যে তারা চায় যে আমার প্রজেক্টটা থাকুক, মানে ডিজাইন এমনি করাবি হয়তো ডিজাইনই, কিন্তু ডেভেলপার খোঁজে। সেই জন্য বললাম যে নিজের স্কিলটা অলওয়েজ ডেভেলপার রাখবে। কারণ এমন হইতে পারে আজ থেকে 4-5 বছর পর ওয়ার্ডপ্রেস এর কনসেপ্ট নাও থাকতে পারে, নতুন কোনো টেকনোলজি আসতে পারে। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে না ওয়ার্ডপ্রেস শিখছি এখন সেই ইনকাম, লাস্টে দেখবেন যে আপনি ফেইলিয়ার। তো এই জন্য প্রথম কথা হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানে ক্লায়েন্টকে আপনি যাতে এক্সট্রা কিছু দিতে পারেন। আর তো যাক ওইটা পরে, এগুলো পরে আলোচনা করব। আর সেখানে হচ্ছে নিজের স্কিল গুলা বাড়াবেন। ধরেন আপনার ওয়ার্ডপ্রেস শেখা হয়ে গেল, দেন আপনি সাজেশন নেন, নিজের বুদ্ধি খাটায়েন না। কিন্তু প্রথম হচ্ছে গ্রুপের একটা সাজেশন, যেন আপনার একটা গ্রুপ করছি, তো সবার মিলে একটা সাজেশন করেন, ঠিক আছে ওয়ার্ডপ্রেস তো শিখলাম, আল্লাহর রহমতে আমাদের ইনকামও হচ্ছে, এখন কি এক্সট্রা কোনো স্কিল নেওয়ার কি আমাদের দরকার আছে, নাকি এটা নিয়ে পড়ে থাকবো? সাজেশন দেন। যদি এখান থেকে আপনি সন্তুষ্ট না হন, আপনার যে যাকে ভালো মনে করেন তার থেকে সাজেশন নেন, যে আমার তো ওয়ার্ডপ্রেস শেখা হয়ে গেছে, ফ্রিল্যান্সিংও করতেছে এই টপিক নিয়ে, আমার কি এক্সট্রা কিছু শেখার দরকার আছে কি নাই, এইভাবে সাজেশন নেন। আর আর একটা কথা, যদি সব আপনার ফেলিয়ার হয়ে যায়, তাহলে একটা সাইট আছে, সাইটের লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। কি জানি সাইটের নাম, আচ্ছা দিচ্ছি একটু পরে। তাহলে ওই সাইটে গিয়ে একটু রিসার্চ, কারণ সপ্তাহে একদিন এক কাজ করবেন, একটু রিসার্চ, মানে আর এন ডি বোঝেন কি বলা হয়? আর-এন-ডি বুঝি না স্যার এটা। আর-এন-ডি মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। কি বলা হয়? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা হচ্ছে যে আপনি একটা নতুন জিনিস নিয়ে রিসার্চ করবেন, যেটা আপনার সামনে ফিউচারের জন্য ভালো, এটাকে বলা হয় আর-এন-ডি। কারণ দেখবেন বিভিন্ন সাইটের বিভিন্ন আর্টিকেল, খুব দামি দামি আর্টিকেল, খুব মানসম্মত একটা আর্টিকেল, তারা বলবে যে আপনার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে অনেক থাকে না যারা সফটওয়্যার ট্যাগে থাকে, তারা ওই বিভিন্ন ডেভেলপারের আর্টিকেল পড়ে, অনেক ডেভেলপাররা আর্টিকেল দেয় যে 2021 সালে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুবই ভালো ক্যারিয়ারের জন্য, এটা আপনারা শিখে ফেলেন। আর একটা জিনিস আপনাদের বলবো, যেটা সত্যি কথা, বলেন স্যার। নাকি থাক? বলেন স্যার। আমি যেটা সন্দেহ করতেছি, শিওর না, আমি যেটা সন্দেহ করতেছি যে 2-3 বছরের মধ্যে HTML CSS কিছু থাকবে না। নতুন যেটা আসবে তখন স্যার সেটা নিয়ে কাজ করব। CSS থাকবে, CSS থাকতে পারে, কিন্তু HTML থাকবে না।
স্যার HTML তো স্যার ওই একটা মানে ওয়েবসাইটের কাঠামো তার হাড়ের মতো স্যার। আরের মধ্যে মানে কিন্তু ওইটা থাকবে না, যখন কারণ এখন চলে আসছে এই যে ফ্রন্ট এন্ড, মানে এখন ফ্রন্ট এন্ড ডিজাইন না, এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট চলে আসছে। এটা কনসেপ্ট আস্তে আস্তে বিল্ড হচ্ছে। যেমন আপনাদের দেখাই, নতুন নতুন টেকনোলজি, এই কারণে এগুলো দেখতে হয় যে আপনার ফিউচার। যেমন এটা আছে ব্রেক ইনফো, এই যে একটা সাইট আছে, জানেন তো? কখনো দেখছেন এরকম কোন সাইট? কিন্তু স্যার এই যে ইয়াটা মনে হয় যে HTML তো স্যার আছে এই জায়গায়। মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট একটা কনসেপ্ট আপনাদের বলতেছি। যেমন এটা দেখেন, HTML দেখ, এটা ওই যে নরমাল মার্কআপ যেটা আমরা করি, কিন্তু এটা দেখেন, মানে এখন হচ্ছে আপনি আপনার ট্যাগ নিজেই বানাবেন, আপনার ওই H1 B1 লাগবে না। জি স্যার। আমাদের একটা সাইট ছিল, আমি দেখাইতে পারতাম। আচ্ছা দেখি তো আছে কিনা। ওই সাইট থাকলে আপনাদের ইজিলি আমি দেখাইতে পারতাম। আমাদের সাইটটার নাম ভুলে গেছি, নাহলে এখান থেকে আপনি দেখাইতে পারতাম যে একটা ট্যাগও নাই কিন্তু সেরকম ডিজাইন। মানে দেখা যাবে যে আপনি নিজের ট্যাগ নিজেই বানাচ্ছেন, আপনার ওই যে মানে আপনার লাগবে, আপনি আপনার ট্যাগ বানায় নিলেন। এই কনসেপ্টটা চলে আসতেছে আস্তে আস্তে। সেক্ষেত্রে কি করবেন? এটা চলে আসবে, আমি বললাম না, আমি তাহলে তো স্যার ওটা স্ক্রিপ্ট, স্যার ওটা তো স্যার স্ক্রিপ্ট দিয়ে করা হয় না, যে কোয়েরি বা এই ধরনের না, কোনো যে ল্যাঙ্গুয়েজ কোয়েরি দিয়ে। না, সেটার তাহলে জন্য ওই ওই আলাদা আলাদা একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে। মানে HTML ট্যাগ আপনি নিজেরটা নিজে বানাবেন, এই কনসেপ্ট চলে জি আসছে। স্যার। তাই যে দিন দিন যে টেকনোলজি হচ্ছে, যে তো এই জন্য একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার তারাই যারা নিজেকে স্কিল ডেভেলপ করে, যে নিজের স্কিল ডেভেলপ করে, পাশাপাশি নিজের শুধু ইনকামের দিকে না, ইনকামটা করে তো যাক ঠিক আছে, কাজের পাশাপাশি ডেইলি যেমন মানুষের একটা মেন্টালিটি থাকে, যেমন কোনোদিন খুব ভালো মন মানসিকতা থাকে, একটা কাজে মানে একটু মাথা হালকা থাকে, ঠিক আছে সেদিন আমি একটু বেশি সময় দিলাম শেখার পিছনে। কোনোদিন প্রেশার থাকে, কোনোদিন শরীর ভালো লাগে না, অ্যাটলিস্ট এই যে একটা জিনিস দেখেন, এই যে ক্লাস যারা রেগুলার করেন, ঠিক আছে, এখন কি মিস দিতে মন চায়? স্যার কেন মন দিলে চায় খারাপ না? লাগে স্যার, কেমন মনে হয়? না স্যার। মানে একটা মনে হয় স্যার মানে কি যেন হয়ে গেল স্যার একটা দিন। মানে কি একটা মজা পেয়ে গেছেন আ- যারা রেগুলার ক্লাস আ- করতেছেন, মানে হচ্ছে আবার আচ্ছা, হ্যাঁ বলেন। আবার স্যার মনে হয় যে যে কিছু না কিছু মিস গেল, ক্লাস না করলে মিস গেল অনেক কিছু। মানে একটা অভ্যাস করে মিস নিতে, যায়। একটা অভ্যাস জি করে স্যার। নিলে সুবিধা হয় কি, রেগুলারিটি থাকে, মেনটেন থাকে। আর এটি ক্লাস 3 দিন না করেন, দেখবেন যে চতুর্থ দিনে ঢুকতেই মন চাবে না। বা 2 দিন ক্লাস না করেন, দেখবেন যে এখন যেরকম একদিন মিস হইলে খুব আফসোস লাগে, বা কোনো কারণে মিস করছেন দেখবেন খুবই আফসোস লাগবে, কিন্তু এটি 3 দিন ক্লাস করেন না, দেখবেন যে একটা রেগুলারিটি হারায় ফেলবেন, ইন্টারেস্টটা কমে যাবে। তো ঠিক সেম, যদি একটা টপিক যখন আপনি একটা শিখেন, যদি একদিন মিস হয়ে যায়, পরের দিন আর ইন্টারেস্ট পাবেন না ওই টপিকের উপরে। কিন্তু আপনি ধরেন আজকে 1 ঘন্টা সময় দিলেন, কালকে ভালো লাগতেছে না, কিন্তু অ্যাটলিস্ট যদি রাত্রে ঘুমানোর আগে বা একটু ল্যাপটপে 5 মিনিটও দেখেন, তাইলে ওটা কি থাকবে, আপনার রেগুলারিটি কি থাকবে, মেনটেন থাকবে। রেগুলারিটিটা এই জন্য ঠিক কাজ থাকবে। শেখার মধ্যে একটা রেগুলারিটি রাখবেন, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 5 মিনিট, কোনোদিন যদি ওইটাও না পারেন অ্যাটলিস্ট একটু চোখ বোলায় একটু থিওরি পড়ে নিলেন, দেখবেন যে আপনার একটা রেগুলারিটি চলে আসবে। আর যদি একটা কাজে রেগুলারিটি আনেন, তাহলে শেখাটা খুবই ইজি হয়ে যাবে, আর খুবই দ্রুত শিখতে পারবেন। যেমন অনেক সময় থাকে না, দূর আছে ভালো লাগতেছে না, আচ্ছা করবো না, আচ্ছা ভালো লাগতেছে না, 2 মিনিট টাইম দেন, দেখে এটাও কঠিন হয়ে যায় কোনটা।
যেমন কালকে রাত্রে এমন একটু বিজি আছিলাম যে আমি ওই যে ফ্লাটার নিয়ে আমার যে রাত্রে যে R&D করি সেটা মানে করার সময় ছিল না, কিন্তু তারপর রাত্রে ঘুমানোর আগে আমি 5 মিনিট একটু দেখলাম। 5 মিনিট দেখার ফলে আমার কি হচ্ছে যে একটু রেগুলারিটি ছিল। যদি আমি কালকে না দেখতাম তাহলে আজকে আমি ফাঁকিবাজি করতাম। কি ফাঁকিবাজি করতাম, যা কালকে শুক্রবার তো কালকে সময় করে দেখে নেব। এই যে 2 দিনের একটা গ্যাপ, হিসাব করেন আমার লস কি লস না? লস স্যার। সেই জন্য একটা কাজ যখন শিখবেন কোনোদিন মানে একটা রেগুলারিটি মেনটেন করবেন যে ঠিক আছে, আর কাজটা করবেন টার্গেট নিয়ে যে আমি এই কনসেপ্টটা শিখবো, এত দিনের মধ্যে আমি শিখবো, এত দিনের বেশি যাতে না যায়। এখন আপনি ডেইলি 5 মিনিটে শিখেন বা ডেইলি 2 ঘন্টা করে শিখেন, একটা টার্গেট নিয়ে কাজ শিখবেন, একটা টাইম নিয়ে। ঠিক আছে, আমি ইসের পর আমি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট একটা ভালো একটা আরো টিউটোরিয়াল দেখে, ধরেন সাপোজ একটা রিসোর্স দিলাম, ওই রিসোর্সে আপনাদের বললাম যে এটা শিখে ফেলবো। তো রিসোর্স যখন শুরু করবেন তো একটা টার্গেট করবেন, ঠিক আছে আমি এটা আমার মনে হচ্ছে যে আমি 1 মাসের মধ্যে করতে পারবো, ঠিক আছে 10 দিন বাড়ায় নিলাম, যে এত মাসের এত তারিখে আমি এটা কমপ্লিট করবো যেমন হোক। এই একটা টার্গেট নিবেন, প্লাস রেগুলারিটি মেনটেন করবেন। ডেইলি 5 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 মিনিট, 1 মিনিট, জাস্ট একটা চোখ বুলাইলেন। একটা রেগুলারিটি মেনটেন করলে দেখবেন যে কাজের একটা ফ্লো থাকে, আর কাজের যখন একটা ফ্লো থাকে তাহলে কাজটা শিখানো অভ্যাস হয়ে যাবে আপনার। যেন একটা এক্সাম্পল দেই, রাত্রে ব্রাশ করে কে কে ঘুমান? নাকি কেউই করেন না? কোনটা? ব্রাশ করে তো ঘুমাই স্যার। ঘুমাই স্যার। ডেইলি এমন কেউ আছেন যার মিস যায় রাত্রে? না স্যার। আচ্ছা, আচ্ছা যদি খুব ঘুমে আচ্ছা থাকে স্যার। সেক্ষেত্রে অনেক সময় থাকে না যে অনেক ঘুম আসতেছে, এখন ঘুমাইতে যাব, তারপরে কি ব্রাশ করতে যান? যাই স্যার। কারণ ভালো লাগে না না করলে। মানে অভ্যাস হয়ে গেছে নাকি? অভ্যাস হয়ে গেছে। মাউস সবকিছু চেঞ্জ করতে পারে কিন্তু কি চেঞ্জ করতে পারে না? অভ্যাসটা স্যার চেঞ্জ করতে অনেক কষ্ট হয় স্যার। অভ্যাস চেঞ্জ করতে পারে না। তাই জন্য বললাম যে অভ্যাস আনেন। একটা শেখার যদি অভ্যাস হয়ে যায় না, বা একটা টপিক যখন আপনি একটা রেগুলারিটি মেনটেন করবেন, দেখবেন যে আপনার অভ্যাস হয়ে গেছে। তো এটা কাজ না, অভ্যাসে কনভার্ট হবে। যখন একটা কাজ আপনার অভ্যাসে চলে আসবে, দেন আপনি সাকসেসফুল হয়ে যাবেন। কনসেপ্ট ক্লিয়ার? আর এই যে স্পিচ গুলো দেই, এই স্পিচ গুলো কিরকম হয়, ধরেন এখন দিলাম, কারো সন্ধ্যা পর্যন্ত থাকবে, কারো 1 ঘন্টার জন্য থাকবে, কারো রাত পর্যন্ত থাকবে। ঠিক আছে, নাইলে কালকে ম্যাক্সিমাম গেলে কালকে সকাল পর্যন্ত, তারপর দেখবেন যে আমি কি বলছি কিছুই মনে নেই, মানে জলীয় বাষ্পের মতো উড়ে যাবে। তো সেই ক্ষেত্রে নিজের কাজটাকে অভ্যাসে কনভার্ট করবে। আচ্ছা আমি কি আজকে বেশি বকবক করতেছি নাকি? না স্যার, ঠিক আছে স্যার। এগুলো তো জানা দরকার স্যার। আর একটা কথা, সপ্তাহে একদিন সময় দিবেন। কিরকম সময়? আপনারা এই যে রিমোট জবের জন্য সময় দিবেন, মার্কেট প্লেস গুলো রিসার্চ করবেন, ক্লায়েন্টের কাজগুলো দেখবেন যে কোনটার চাহিদা বাড়তেছে, এইগুলোর প্রতি একটু সময় দিবেন, এগুলো রিসার্চ করবেন। এগুলো রিসার্চ করলে আপনার আইডিয়া হবে যে না এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইগুলোর একটা ফিউচার আছে, আচ্ছা এই জিনিসগুলো আমার জানলে ভালো হয়। একটু সপ্তাহে 1 দিন 2 দিন একটু রিসার্চ করবেন। রিসার্চ করলে একটা সুবিধা হবে কি, আপনি ওই নতুন জিনিস বিষয়ে জানতে পারবেন, নতুন জিনিসের বিষয়টা আপনি বুঝতে পারবেন। আর ওইটা শিখলে আপনার এই যে সাকসেসফুল যারা আছে, ফেলিয়ার কারা হয়? ফেলিয়ার তারাই হয় যারা একটা জিনিস নিয়ে বসে থাকে। কিন্তু বর্তমান টেকনোলজির ডিমান্ড হচ্ছে মাল্টিটাস্কিং। কি ডিমান্ড? মাল্টিপল স্যার, অনেক অনেক বিষয়ে ধারণা থাকাটাই বেটার স্যার এখন। এই জন্য বললাম যে মাল্টিটাস্কিং এর কনসেপ্ট রাখবেন। আর মাল্টিটাস্কিং মানে এইটা না যে আপনি ওইটা শুধু শিখতেছেন তো শিখতেছেন, মানে নলেজ ওইটাই কাজে যেটা আপনি কাজে লাগাবেন, ওই নলেজটার 1 পয়সাও দাম নেই যেটা আপনার কাজে লাগে না। বুঝতে পারছি? যে কোনো নলেজ হোক, ওইটা আপনার যদি কাজে না লাগে ওই নলেজে আপনার 1 পয়সাও দাম নেই। এই জন্য বললাম যে আপনাদের এই প্রজেক্টটা কমপ্লিট করে একটা গ্রুপ করে সবাই, আপনারা ডেইলি গ্রুপ না করলেন বা ডেইলি আপনারা ওই না করলেন, ডিসকাশন না করলেন, সপ্তাহে 2 দিন 3 দিন করেন, বলে দেন। আর সপ্তাহে 1 দিন একটা ক্যারিয়ার কাউন্সেলিং রাখেন যে আমাদের ক্যারিয়ারের জন্য কোনটা ভালো হয়, আমরা কিভাবে আগাবো, আচ্ছা কাজ পাওয়ার জন্য কি কি আরো সুবিধা আছে, বা কেউ আছেন কিনা, কারো ক্লায়েন্ট আছে কিনা, এই সব বিষয়গুলো ডিসকাস করেন, সেটা বেটার হয় না?
আর যখন মনে হবে যে না আমার আসা দরকার, আমাকে একটা কল দিয়ে দিন। অনেক সময় হয়তো ফেসবুক লেট করে দেখি, যদি মনে হয় যে না আমার আসলে একটু বেটার হয়, একটু বুঝাই দিলাম, তা আমাকে কল দিয়ে দেন, আমিও চলে আসলাম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কোথায় আছিলাম? পিএইচপি তে। আসলে ট্রেনার তো একবার শুরু করলে আর শেষ করি না, সমস্যা এটা। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? পিএইচপি। তো পিএইচপি যেটা আছে যে সংজ্ঞা, তো পিএইচপি তে আমরা কি কি শিখবো লিখে রাখেন ফান্ডামেন্টাল বিষয়গুলো। আচ্ছা, প্রথম হচ্ছে ভ্যারিয়েবল, দ্বিতীয় হচ্ছে ডেটা টাইপ। লিখছেন? লিখতেছি স্যার। হ্যাঁ, লেখেন। দেখতেছি। স্যার ডেটা টাইপ লিখছি স্যার। আচ্ছা, মানে আজকে এগুলো লেখায় দিচ্ছি, শনিবার এগুলো আপনাদের জিজ্ঞেস করব, আর প্র্যাকটিক্যাল এগুলোর উপরে দিয়ে আমরা ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো শিখবো। আচ্ছা, কি কি লিখলেন? ভ্যারিয়েবল, আরেকটা কি? ডেটা টাইপ স্যার। ডেটা টাইপ। আরেকটা শিখবো অপারেটরস। কি শিখবো? অপারেটর স্যার। অপারেটর। তো পিএইচপি তে অনেক অপারেটরস আছে, কিন্তু আমরা যেগুলো শিখবো যেগুলো দরকারি, তো সেগুলো হচ্ছে লিখে রাখেন: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আর কম্প্যারিজন অপারেটর। কি কি বললাম? স্যার অ্যারিথমেটিক অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, তারপর কম্পারিজন, কম্প্যারিজন অপারেটর তিনটা। আরেকটা হচ্ছে আরো আছে লজিক্যাল অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, আর স্ট্রিং অপারেটর। স্যার একটু টেক্সট লিখে দিলে ভালো হতো স্যার। লজিক্যাল অপারেটর লেখেন, লজিক্যাল অপারেটর। স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে স্যার আরেকটা নাম বললেন স্যার, ওটা কি স্যার? স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর। আচ্ছা, আবার বলতেছি: লজিক্যাল অপারেটর, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর, আর স্ট্রিং অপারেটর। তাহলে এই 6টা অপারেটরের কাজ শিখবো। কি কি অপারেটর বললাম বলেন তো একজন? স্যার অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, স্ট্রিং অপারেটর। ঠিক আছে, এই 6টা অপারেটরের ফান্ডামেন্টাল আমরা শিখবো। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? সুইচ স্টেটমেন্ট স্যার। সুইচ, ওই যে সুইচ, টেক্সট করে দিছি সুইচ। একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আচ্ছা, তারপর শিখবো ফাংশন। আচ্ছা, এটুক লিখছি। স্যার পুরো লিখতে পারবেন না স্যার? স্যার আচ্ছা, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজান হচ্ছে, 2 মিনিটের জন্য একটা স্কিপ করতেছি। তো কি কি বললাম বলেন তো একজন? অপারেটর থেকে শুরু করে নাকি স্যার সুইচ স্টেটমেন্ট থেকে স্যার? প্রথম থেকে বলেন। স্যার প্রথমে স্যার আমরা যেটা শিখবো স্যার ভেরিয়েবল শিখবো, ডেটা টাইপ শিখবো, তারপর অপারেটর শিখবো স্যার। অপারেটরের যে ভাগগুলো 6টা আছে স্যার: অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপর স্ট্রিং অপারেটর। আচ্ছা, এবং স্টেটমেন্টের মধ্যে শিখবো স্যার সুইচ স্টেটমেন্ট, আর একটা শিখবো কন্ডিশনাল স্টেটমেন্ট, আর শিখবো স্যার শেষে ফাংশন। ফাংশন না, আরো আছে। তারপর শিখবো লুপ। কি শিখবো? লুপ স্যার। লুপ। আচ্ছা, লুপের মধ্যে আমরা 2টা লুপ শিখবো, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে ফর ইচ লুপ। হ্যাঁ, লিখে দিচ্ছি। এই 2টা লুপ আমরা শিখবো। কি লুপ? ফর লুপ আর ইচ লুপ। আচ্ছা, এখানে আরটা কেটে গেছে, সরি। এই 2টা লুপের কাজ শিখবো। ওই ওয়াইল ডু ওয়াইল এগুলো ইউজ হয় না, দরকার নেই, বাদ। আচ্ছা, তারপর শিখবো আমরা অ্যারে। কি শিখবো? অ্যারে স্যার। অ্যারে, এই যে অ্যারে। তারপর শিখবো অ্যারে। আর অ্যারের মধ্যে যেটা শিখবো একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। লিখে রাখেন।
তারপর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তাহলে কোন কোন অ্যারে শিখবো আমরা? অ্যাসোসিয়েটিভ এবং মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল। আচ্ছা, ফাইনাল যেটা শিখবো সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। কি কি? গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল। তো গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে আমরা শিখবো, এভাবে লিখে রাখেন, সব বড় হাতে। এইগুলো আমরা শিখবো। মানে এগুলো কনসেপ্ট নিব, গ্লোবাল ভ্যারিয়েবলের শুধু কনসেপ্ট গুলো নিব। আচ্ছা, তো একদম শুরু থেকে বলেন তো কি কি লেখাইছি, কি কি আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো টপিক কভার করব। আর যারা লেখেন এখনো লেখে নিয়ে প্রথম থেকে স্যার। হ্যাঁ, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, অপারেটর। অপারেটরের ভিতর থেকে আমরা যেগুলো শিখবো অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, আর স্ট্রিং অপারেটর। আর স্টেটমেন্ট শিখবো দুইটা, একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তারপর শিখবো ফাংশন, লুপ। লুপ শিখবো আমরা দুই প্রকারের, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে ফর ইচ লুপ। তারপরে শিখবো অ্যারে। অ্যারে শিখবো দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তারপর শিখবো আমরা গ্লোবালসের যে বিষয়টা, গ্লোবাল ভ্যারিয়েবল। এর মধ্যে শিখবো গ্লোবাল সার্ভার, গ্লোবাল গেট, পোস্ট, কুকিজ আর একটা হচ্ছে সিজন। সিজন না, সেশন। সেশন স্যার। ঠিক আছে, এই টপিকগুলো আমরা পিএইচপি তে কভার করব। আর এগুলো শিখলে আমাদের দেখবেন যে সমস্ত প্রোগ্রামিং এর একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, দেখবেন যে একটা প্রোগ্রামিং এ যত প্রোগ্রামিং থাকবে এই বিষয়গুলো পাবেন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমন। বিষয় কমন কিন্তু কাজগুলো আলাদা। যেমন এক্সাম্পল দেই, সবই বিস্কুট, কিন্তু সব বিস্কুটই কি একই টেস্ট হয় নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা স্যার প্রতিটা। কোনোটা মিষ্টি, কোনোটা আপনার টক, কোনোটা আপনার আলাদা, মানে টেস্টের একটা ভ্যারিয়েশন আছে। ওইভাবেই প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রোগ্রামিং এর কনসেপ্ট সেম, কিন্তু এদের ব্যবহার ভিন্ন, এদের ইউজ ভিন্ন, এদের কাজ করার সিস্টেমটা আলাদা, এদের একটা পেজের মধ্যে ইমপ্লিমেন্ট করার সিস্টেম আলাদা, এই পার্থক্য। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের পিএইচপি কনসেপ্ট। আর পিএইচপি এগুলো আমাদের জানলে মোটামুটি ফান্ডামেন্টাল কভারেজ, দেন আমরা যে কোনো প্রজেক্ট ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়গুলো নিয়ে? আছে? তাই মনে হয়। নাই। আচ্ছা, তাহলে এখন আপনাদের প্রথম ক্লাসে আমরা নেক্সট উইকে যেটা করব, যেহেতু ম্যাক্সিমাম আছেন আবার বলে দিচ্ছি, নেক্সট উইকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে স্পেশালাইজড ট্রেনিং এর কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা শেষ করে ফেলবো। যেমন অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর ওই যে ক্লায়েন্ট রিলেশনশিপ, তারপর যে পেমেন্ট সিস্টেম গুলো, তো এইগুলো যেগুলো আছে এগুলো শেষ করে দেন আমরা আমাদের মতো করে আগাবো। ঠিক আছে? আর নেক্সট উইকে আমরা 5টা ক্লাস পাবো। কয়টা? 5টা। কারণ একদিন ছুটি থাকবে নাকি স্যার? হ্যাঁ, একদিন ছুটি থাকবে নাকি স্যার? এলএডিপি এর একটা নিয়ম আছে, 25টা ক্লাস হলে একদিন ছুটি। ও জি স্যার। তো নেক্সট উইক 5টা ক্লাস পাচ্ছি, তো এই 5টা ক্লাসের মধ্যে আমাদের পিএইচপি ফান্ডামেন্টাল কমপ্লিট করব। আর পিএইচপি ফান্ডামেন্টাল করলে 4টা ক্লাস আমরা ওইগুলো নিয়ে করব, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর যে
কিভাবে গিগ তৈরি করবেন কিভাবে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? যেখানে ভালোই হয়েছে, যেখানে 12টা ক্লাস থিওরি নিতাম এখানে কয়টা ক্লাস নিচ্ছি? 4টা। যাক ভালোই, তাহলে 25 নম্বর ক্লাস এগুলো শেষ হয়ে গেলে দেন আমরা 26 নম্বর ক্লাস থেকে আমরা আমাদের মতো করে আগাতে পারবো, ঠিক আছে? আচ্ছা পিটার বাগচি, আপনি কি শুনতে পাচ্ছেন? পিটার পিটার নাই। আচ্ছা আব্দুর রাজ্জাক, জি স্যার। এই কোটেশন কই? ব্যাচ 1 তো আমাকে দিয়ে দিল কোটেশন, আপনারা তো দিলেন না। স্যার দিয়ে দেবো স্যার, হয়ে গেছে। কতজন স্টুডেন্ট মানে কাজ করবে না লিস্ট আছে? স্যার ফাইনাল লিস্টটা এখনো পাইনি স্যার, কেউ চিন্তা ভাবনা করতেছে স্যার, কালকে দিয়ে দেবো স্যার। ব্যাচ 1 19 জন দিছে যে 19 জন করবে, আর 6 জন বললো যে আপাতত ক্লাসটাই প্র্যাকটিস করবে। স্যার আমি কি তার শুক্রবারে স্যার মেল করবো না শনিবারে করবো? শুক্রবারই করে দিন। ঠিক আছে স্যার, কিন্তু আজকে রাত্রে যে কয়জনকে পাবো নে, তাহলে মেল আচ্ছা করে আমি- আমাকে এফবি তে একটু নক দিন। ঠিক আছে। আচ্ছা, আর আপনার প্রজেক্ট কি করা শুরু করছেন? নাকি শুরু করা হয়নি? ঠিক স্যার। আরেকটা প্লাস পয়েন্ট যেমন আছে, ক্লাসে তো শুধু থিওরি আলোচনা করছি, তো এই একটা সুবিধা হচ্ছে যে শনিবার একটু প্রেসার কম থাকবে আপনাদের, টাইম দিতে পারবেন। তো আমি মনে করি যেহেতু একটা ভালো একটা সুযোগ পাইছেন, গ্রুপ মিলে আপনাদের যে টাস্ক দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন, যেহেতু একটা ভালো একটা সময় পাইছেন। জি স্যার। ঠিক আছে, আর যেটা বললাম যে আপনারা ওইগুলো অ্যাকাউন্ট ক্রিয়েশন, যে যেমন গিটহাব বা লিঙ্কডইন এগুলো এগুলো করে ফেলবেন নিজের মধ্যে। আর পাশাপাশি অ্যাকাউন্ট ক্রিয়েশন শনিবারে পিএইচপিটা ফান্ডামেন্টালটা কমপ্লিট করার পর রবিবার থেকে আমরা ইনশাআল্লাহ এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? স্যার এখন তো করতে পারবেন না স্যার, কারণ অভিজ্ঞতা তো নাই। আমি আমি দেখাই দিব, টেনশন নেন না। ঠিক আছে। আগে তো সিস্টেমগুলো দেখাই দেব, যেমন আমরা রবিবার ফ্রিল্যান্সার নিয়ে শুরু করব, তারপর আপনার ফাইবার, তারপর হচ্ছে ক্লায়েন্ট রিলেশনশিপ, মানে যেগুলো যেগুলো আছে এক এক দিন এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এটাও খুব ইম্পর্টেন্ট ক্লাস, আর এখান থেকে ক্যারিয়ার কাউন্সেলিং আমাদের বের হবে। আর আর নেক্সট উইক একটা আপনারা সুবিধা পাচ্ছেন কি, নেক্সট উইক যেহেতু কি হবে সব এই রিলেটেড ক্লাস, তো নেক্সট উইক যদি এই রিলেটেড ক্লাস হয় তাহলে এই যে দেখেন আপনাদের প্র্যাকটিক্যাল কোনো টাস্ক হচ্ছে না কিন্তু নেক্সট উইক, হিসাব করেন। প্র্যাকটিস করা স্যার অনেক সময় পাবো স্যার, এই সময়টাতে স্যার প্রজেক্টের প্র্যাকটিস, আগের প্রবলেমগুলো। ঠিক আছে, কারণ এই অ্যাসাইনমেন্ট গুলো তো আর আমি নিব না যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কি করেন নাই। তাহলে নেক্সট উইক থেকে আপনারা একটা ভালো সময় পাচ্ছেন এক সপ্তাহের জন্য। তো এই এক সপ্তাহটা কি কাজে লাগাবেন নাকি এমনি জাস্ট? অবশ্যই কাজে লাগাবো। কাজে লাগাবো। শুধু প্র্যাকটিস আমরা করব শনিবারে একটা প্র্যাকটিক্যাল পাবেন, শনিবার বাদ দিয়ে রবি সোম মঙ্গল বুধ 4 দিন আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর এই যে ক্লায়েন্ট রিলেশনশিপ, মানে এই যে সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, দেন আমাদের হয়ে যাবে। তারপর প্র্যাকটিক্যাল শুরু হবে আবার নেক্সট শনিবার থেকে, মানে এই শনিবারের পরের শনিবার। এক সপ্তাহ খুব ভালো একটা সময় পাচ্ছেন, এই সময়টা কাজে লাগান। ধরেন একটা ছুটিই পাচ্ছেন বলতে গেলে। জি স্যার, মনে হচ্ছে ওই ছোট কালের প্রাইমারিতে থাকি ওই দিনের কথা মনে পড়ে যাচ্ছে স্যার। কারণ এগুলো হচ্ছে থিওরি টাস্ক আর একটু কনসেপচুয়াল টাস্ক, এগুলো হচ্ছে মানে একটু মেমোরাইজ টাস্ক। এগুলো প্র্যাকটিক্যাল যেহেতু নাই, তো একটা ভালো একটা সুযোগ পাচ্ছেন, তো এটা কাজে লাগান। তো ঠিক আছে, আমি এখানে শেষ করছি, আর আপনারা আপনাদের ডিসকাশন শুরু করে দেন। স্যার আমার প্রেজেন্টটা করে দিয়েন স্যার। ওকে স্যার আলী হায়দার ভাই
স্যার আমি স্যার আলী হায়দার স্যার। আচ্ছা আমি বলি এগুলো যেহেতু হচ্ছে একবারে আমাকে এই যে লাস্টের 5 মিনিট আগে মনে করেন। ওকে স্যার। হ্যাং করতে পারবো না লাস্টের কবে? ওকে স্যার লাস্ট আবার বলে দিচ্ছি আমাকে ঠিক 1 ঘন্টা পরে বা এই যে 1 ঘন্টা বা 55 মিনিট পরে একজন নক দিয়ে আমি করে দেব। ঠিক আছে? ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনারা ডিসকাশন শুরু করেন, আমি আসছি।